সৌদি আরব গিয়ে কাজ পাচ্ছে না অনেকে। বাংলাদেশি এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ভিসা পাঠানো কোম্পানিকে দুষছে অভিযুক্তরা। রাস্তায় রাস্তায় ঘুরছে, কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই। 4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয় নাই, কোনো কাজ দেয় নাই। এখন এমন অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। পিআর পদ্ধতিতে এমপি মনোনীত হলে স্থিতিশীলতার সংকটে পড়তে পারে সরকার, মনে করে ঐক্যমত্য কমিশন। উচ্চ কক্ষে প্রয়োগের পক্ষে মত। আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আসন ভিত্তিক পদ্ধতি আমরা সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। পরকীয়ার বলি খিলগাঁওয়ের শ্যামলী খাতুন বেড়াতে নেওয়ার কথা বলে কমলাপুরে নিয়ে খুন করে প্রেমিক। বিয়ের জন্য চাপ দেয় পরিকল্পিত হত্যা বলছে পুলিশ। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হেনস্থা হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। ঘুষকাণ্ডের অভিযোগে উত্তেজিত জনতার ইট পাটকেল। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সহায় সম্পদ সব বিক্রি করে সৌদি আরব গিয়েও কাজ পাচ্ছেন না অনেক বাংলাদেশি শ্রমিক। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন তারা। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রবাসী শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে এজেন্সির বক্তব্য, তাদের সাথে প্রতারণা করছে সৌদি কোম্পানিগুলো। পাশাপাশি দক্ষতা না থাকায়ও কাজ পাচ্ছেন না অনেকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছে না তারা। সৌদি আরব তেল সমৃদ্ধ দেশটি বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য। 2024 সালেই 6 লাখেরও বেশি শ্রমিক গেছে দেশটিতে। চলতি বছরও মাসে প্রায় লাখখানিক বাংলাদেশি যাচ্ছে সেখানে। সব মিলিয়ে 26 লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত সৌদিতে। ভাগ্য বদলের আশায় অনেকেই বাপ দাদার ভিটে মাটি বেচে পাড়ি জমান সেখানে। আর এ কাজে মধ্যস্থতা করে রিক্রুটিং এজেন্সি, যেমন বনানীরেই নর্থ ওয়েস্ট ওভারসিজ। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সৌদিতে লোক পাঠায় তারা। গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তাদের মাধ্যমে কোম্পানি ভিসা নিয়ে কয়েক শত মানুষ গেছেন সৌদিতে। তারপর এয়ারপোর্ট থেকেই ভোগান্তি তাদের। 6-7 মাসেও কোনো কাজই পাননি অনেকে। আর কেউ কেউ ক্লিনারের কাজ পেলেও মজুরি পাচ্ছেন না নিয়মিত। সেই সাথে যুক্ত হয়েছে অবৈধ হয়ে যাওয়ার ভয়। তাদের মাধ্যমে এসে অনেকে বর্তমানে অনেক সমস্যায় পড়ে গেছে। তারা চাকরি নাই, এমনকি তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই। আসছি 4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয় নাই, কোনো কাজ দেয় নাই। আমাদেরকে জুস ফ্যাক্টরির কথা বলে নিয়ে আসছে। সৌদি আরবে প্রচুর দরপাকড় চলতেছে। এখন এমন অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর না হয় আমাদের এখানে আকামা, নিজস্ব আকামা লাগাইতে হবে এখন, যার পরিমাণ প্রায় 3.5 লাখ টাকা প্লাস আসতে পারে। তাদের দাবি নর্থ ওয়েস্ট ওভারসিজ কথা রাখেনি, এমনকি ভোগান্তির কথা জানানোর পর যোগাযোগও বন্ধ করে দিয়েছে তারা। পশুকে মানুষ ইচ্ছেতে ভালো খাবার দাওয়া দেয়। আমার কাছে খাবারের ছবিগুলো আছে। সে বলছিল আপনি কি কাজে আসছেন? আমি বলছিলাম ফান্ডা মার্কেটের কাজে। ফান্ডা মার্কেটকে আমার বাবার নাকি, আপনাকে আমি ফান্ডা মার্কেটের কাজে দেবো। লজেন ফ্যাক্টরি, টিস্যু ফ্যাক্টরি অথবা বিস্কুট ফ্যাক্টরি, 3টার মধ্যে যে কোনো একটার ক্ষেত্রে কাজ দেওয়ার কথা ছিল। পরে কাজ দেয় নাই আমাদেরকে। যেখানে কাজ দিয়েছে সেখানে বেতনও দেয় না। খুব খারাপ অবস্থায় আছি। তো আমি চাই এটার কোনো একটা বিচার চাই। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত এজেন্সি অবশ্য শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করেন। তবে এক্ষেত্রে দায় চাপান ভিসা পাঠানো সৌদি কোম্পানিগুলোর উপর। গভর্নমেন্টেরই আসলে দায়। আর ওরা তো চাচ্ছে যে ভিসাগুলো আসলে আমাদেরকে দিচ্ছে, যেখানে শুধু ক্লিনারই আসতেছে। ওইখানকার মূল প্রবলেমটা যে সৌদিতে আপনার থার্ড ক্লাস কিছু কোম্পানি চলে আসছে, যারা সাপ্লায়ার, আমার কাছ থেকে লোক নিচ্ছে, একটা পেশা দিয়ে আমার কাছ থেকে লোক নিচ্ছে, আমি তাকে সেই পেশাই দিচ্ছি, নিয়ে বেচে দিচ্ছে, নিয়ে তারা বেচে দিচ্ছে। কিন্তু তারা তাদের এইখান থেকে আমাদের টার্মস এন্ড কন্ডিশন পাঠাচ্ছে কি, আমাকে 2 বছরের ভিসা 2 বছরের আকামা দিবে, আমাকে থাকতে দিবে, আমাকে খাইতে দিবে, আমাকে এই কয় টাকা বেতন দেবে।
বিষয়টি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে জানানো হলে তিনি বলেন এ নিয়ে বুধবার পর্যন্ত লিখিত কোনো অভিযোগ নেই। সাক্ষাৎকার দিতে অপারগতা জানিয়ে বিএমইটি ভোগান্তির শিকার শ্রমিকদের আনুষ্ঠানিক অভিযোগ করতে বলেন। দাবি তারপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গেল জুলাই মাসেই এমন অভিযোগে ৪৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে বিএমইটি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এ বিষয়ে আরও জানবো, বুয়েট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ যে অংশীজনের অংশগ্রহণে বৈঠক হওয়ার কথা, মানে সেটি কখন নাগাদ শুরু হতে পারে? মূলত বুয়েট ক্যাম্পাস বন্ধ আছে এবং সেই সাথে পরীক্ষা ক্লাস সব কিছুই কিন্তু বন্ধ আছে। এবং আমরা জানি যে শুধু বুয়েট নয়, সারা বাংলাদেশের যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। আর আপনি বলছিলেন যে আজকে যে বৈঠকটি সেটি গতকালই কিন্তু আপনি জানেন যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক যিনি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন যে আজকে এই বুয়েটের শিক্ষার্থী সহ প্রকৌশল শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির যৌক্তিকতা নিয়ে শিক্ষক প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সহ ডিপ্লোমা এবং বিএসসি এই দুই পক্ষের সাথেই কিন্তু একটি কম্বাইন্ড সমন্বিত একটি বৈঠক হওয়ার কথা আছে এবং সেটি কখন শুরু হবে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আজকে এই বৈঠকটি হবে সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। আরেকটি বিষয় বলে রাখি, আজকে এই বৈঠকের পর সরকারের তৎপরতা বা উদ্যোগ, সরকার দাবিটি কতখানি পূরণ করছে বা করবে সেটি দেখার পরে বুয়েটের শিক্ষার্থীরা বা প্রকৌশলের শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে বিকেল 5টার পর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তাদের যে পরবর্তী কর্মসূচি বা সরকারের অবস্থান কি দাঁড়ালো সেটি নিয়ে কিন্তু তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। তার আগ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা অপেক্ষা করবে সরকারকে সিদ্ধান্ত নেয় এবং সরকারের সেই সিদ্ধান্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রতিনিধি এবং আপনি জানেন যে ডিপ্লোমা প্রকৌশলী যারা আছেন সেই শিক্ষক এবং প্রতিনিধি সব পক্ষের অংশগ্রহণে সেই বৈঠকটি হবে এবং আসলে 5টার আগেই কিন্তু আমরা জানতে পারবো যে চলমান যে আন্দোলন প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনটি কোন দিকে এগোচ্ছে। জি, যেমনটি বলছিলেন রাব্বি, সেই খবর আপনার কাছ থেকে জানবো আমরা। ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য দিতে পারেন শহীদ আবু সাইদের বাবা। বুধবার এই মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আবু সাইদ হত্যার প্রেক্ষাপট। গত 6 আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরবির সাবেক ভিসি সহ 24 জন এখনও পলাতক। তাদের পক্ষে সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত 28 জুলাই এই মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করেন প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জন, আর 24 জন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউ-টার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায় ভোর 5টার পর একটি সিএনজি চালিত অটোরিকশাটি ইউ-টার্ন নিতে গেলে লরির সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক সহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পরে সিএনজিটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। একজন আহত হয়েছে, ড্রাইভার আহত হয়েছে, আর একজন যাত্রী ডেট ওভার হয়ে গেছে, মারা গেছে। আহত ছিল, আমি ঘটনার সময় ছিলাম না, আমরা পরে আসছি, এখানে আহত আছে আর একজন হচ্ছে মারা গেছে। সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে এমপি মনোনীত হলে সরকারের স্থিতিশীলতা নিয়ে সংকট দেখা দিতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিল আলম মজুমদার বলছেন, কিছু দেশে এই পদ্ধতি সমস্যা সৃষ্টি করেছে। আবার এতে জনমতের সঠিক প্রতিফলনও হবে না। সুখে দুঃখে
কাছে পাওয়া যাবে না জনপ্রতিনিধিকে। অবশ্য নিম্নকক্ষে পিআরের পক্ষে না থাকলেও উচ্চকক্ষে এই পদ্ধতি চায় জাতীয় ঐকমত্য কমিশন। তানভীর মৌসুমের রিপোর্ট। সংবিধান, নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে, কিন্তু এর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে উত্তপ্ত রাজনীতি। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি ও সমমনা দল। তারা উচ্চকক্ষে এই পদ্ধতির পক্ষে থাকলেও প্রতিনিধি চান আসনের ভিত্তিতে। অন্যদিকে জামাত সহ কয়েকটি ইসলামী দল সংসদের 2 কক্ষেই পিআরের পক্ষে। এক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন মধ্যপন্থা গ্রহণ করেছে। কমিশন উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব করলেও নিম্নকক্ষে চায় না। অন্যতম সদস্য ডক্টর মজুমদার বলছেন, পিআর ও সংসদের আসন ভিত্তিক পদ্ধতি দুটোরই ভালো খারাপ দিক আছে। দুটোর মধ্যে ত্রুটি আছে এবং এই ত্রুটি বিবেচনা করে আমরা যে বৃহত্তর স্বার্থে আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আসে আসন ভিত্তিক পদ্ধতি আমরা সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। তো দুটোই ওই যে এসে ইংরেজিতে বলতে গেলে মিক্সড ব্লেসিং। কোনো কোনো গণমাধ্যমে খণ্ডিত আমার বক্তব্য দিয়ে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে দুর্ভাগ্যবশত। ঐকমত্য কমিশন কেন নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রস্তাব করেনি এর বাস্তবতা তুলে ধরেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। সরকারের স্টেবিলিটি এবং সেটা বিবেচনা করে নিম্নকক্ষে আমরা বর্তমান পদ্ধতি সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। প্রত্যেক ভোটারদের জন্য একটা সংসদ সদস্য থাকছে, তারা তাদের সাথে যে যোগাযোগ করতে পারবেন, তাদের সুখে দুঃখে তাদের কাছে যেতে পারবেন। সব ক্ষেত্রে স্থানীয় উন্নয়নে যুক্ত হয়, যদিও স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের যুক্ত হওয়া অসাংবিধানিক, আমাদের আদালতের রায় আছে, এবং তারা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু করে দেয়। সুখে দুঃখে দিনে রাতে সব সময় তারা তাদের সংসদ সদস্যদেরকে পায়। তবে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে প্রস্তাব রয়েছে প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষের 100 সদস্যের আসন বন্টন। উচ্চকক্ষে পিআর পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি। নিম্নকক্ষে যদি পিআর হয়, ভোটের ব্যবধান কম হলেও অস্বাভাবিক ফলাফল সৃষ্টি করতে পারে। জনগণের মতামতের প্রতিফলন সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আসে। 2001-এ ভোটের ব্যবধান ছিল না বললেই চলে, কিন্তু আসনের ব্যবধান বিরাট ছিল। ঠিক তেমনিভাবে ভোটের ব্যবধান ছিল 2008 সালে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, কিন্তু ভোটের ব্যবধান ছিল বিরাট। এটার সাথে একটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ নয়। কমিশন সদস্য ডক্টর মজুমদার বলছেন, পিআর পদ্ধতির ভালো মন্দ বিবেচনা করে জাতীয় স্বার্থে সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যে ব্যাগ থেকে ফুল বের করে শুভেচ্ছা জানানো হয়েছিল প্রেমিকাকে, হত্যার জন্য সেখানেই লুকিয়ে রাখা ছিল ছোরা। বিয়ের জন্য প্রেমিক সুজনকে চাপ দেয়ায় তার হাতেই প্রাণ হারাতে হয় শ্যামলীকে। খুনের পর কমলাপুর রেল লাইনের ওপর পড়েছিল মরদেহ। হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায়। আরও জানাচ্ছেন নাশিক মাহমুদ। 25 আগস্ট রাত 10:53। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খিলগাঁও এলাকা থেকে রেল লাইন ধরে হেঁটে আসছে দুজন। ক্রমেই পরিষ্কার হয় 2 নারী পুরুষের ছায়ামূর্তি। হঠাৎ ছেলেটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে মেয়েটিকে। এক পর্যায়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। খোঁজ নিয়ে জানা যায় নিহত শ্যামলী ঢাকায় থাকতেন চাকরি সূত্রে। পরিবারের সদস্যরা বলছেন, ঘাতক সুজনের সাথে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল। চাকরিজীবী সুজন বিবাহিত 2 সন্তানের জনক। কিছুদিন আগে শ্যামলী বিয়ের জন্য চাপ দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। আমার বোন বিবাহ করতে চাইছে, ওই ছেলে মনে করেন সময় কাটাবে কিন্তু বিয়ে করবে না। চাপের মুখে পরে বেড়ানের নাম দিয়ে নিয়ে যায়। গতকালকে মনে করেন কমলাপুর রেল স্টেশনে বেড়ানের কথা করে নিয়ে যায় ওই জায়গায় মনে করেন তাকে মার্ডার করে। রেলওয়ে পুলিশ জানায়, কমলাপুরের 7 নম্বর প্ল্যাটফর্মের লাইনের ওপর খুনের ঘটনাটি ধরা পড়ে ওয়ার্কশপের পেছনে লাগানো এই সিসি ক্যামেরায়। ঘুরতে যাওয়ার কথা বলে শ্যামলীকে কমলাপুর রেল স্টেশনের এই নির্জন জায়গায় নিয়ে এসেছিল সুজন। আর ঠিক এই জায়গাটিতে পৌঁছানোর পরেই সুজন তার ব্যাগে থাকা চাকু বের করে শ্যামলীকে উপর্যুপুরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
আশ্চর্যের বিষয় হচ্ছে সুজন যে ব্যাগ থেকে চাকু বের করে শ্যামলীকে আঘাত করে কিছুক্ষণ আগে ওই ব্যাগ থেকেই ফুল বের করে শ্যামলীকে শুভেচ্ছা জানিয়েছিল। তবে এই ফুলের শুভেচ্ছার আড়ালে সুজনের যে এত বড় পাশবিক রূপ লুকিয়েছিল তা কেই বা জানত। শ্যামলীর মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেছিল সুজন। সে সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সুজন। পুলিশ বলছে বিয়ের চাপসহ আরও কিছু কারণে পরিকল্পিতভাবে শ্যামলীকে হত্যা করা হয়। এই মেয়েটার সাথে তাদের সম্পর্ক ছিল, তারা বিয়ে করে না, তবে মেয়েটা অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে, আশ্বাস দিয়েছে। এই জন্য তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং মেয়েটা মাঝে মাঝে যখন বিয়ের জন্য না করে তখন মেয়েটা তার ভাষ্য অনুযায়ী মেয়েটা তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এই ঘাতক যে আসামি তার স্ত্রীর কাছে পাঠায় এবং এই মেয়েটার ছেলের ভাষ্য অনুযায়ী যে মেয়েটার সাথে আরও দু একজনের সাথে সম্পর্ক, এই বিষয়টা সে মেনে নিতে পারে নাই। এই বিষয়ের কারণে তার ক্ষোভের বশবর্তী হয়েই সে সুকৌশলে তাকে রেল স্টেশনে এনে এরকম পাশবিক ঘটনা ঘটিয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সমীক্ষা ছাড়াই কোরিয়া থেকে কেনা মিটার গেজ ইঞ্জিন অচল পড়ে আছে চট্টগ্রামের রেল ওয়ার্কশপে। 2 বছর না যেতেই এগুলো কার্যত বিকল, অথচ ইঞ্জিনের অভাবে ট্রেন চলাচলে ধুঁকছে পূর্বাঞ্চল রেলওয়ে। কারিগরি ত্রুটিযুক্ত 30টি মিটার গেজ ইঞ্জিন কেনায় দুর্নীতির অভিযোগ তুলছেন অনেকে। কোরিয়া থেকে 2 দফায় কেনা 30টি মিটার গেজ ইঞ্জিনের মধ্যে 16টি পড়ে আছে চট্টগ্রামের পাহাড়তলি সহ অন্যান্য ওয়ার্কশপে। দেশে আনার পর এসব ইঞ্জিনের ধরন, প্রযুক্তি ও কারিগরি দিকের ত্রুটি ধরা পড়ে। ফলে 2 বছর না যেতেই এগুলো কার্যত বিকল। এমন কিছু কম্পোনেন্টস ছিল যেগুলো প্রপারলি ফাংশন করতেছে না, কন্টিনিউয়াসলি একটার পর একটা ফেল করে যাচ্ছে। 3000 সিরিজ ফেল হইলে এটা আর লোকোমাস্টার কিছু কাজ করার সুযোগ থাকে না। এটা এসি ক্যাপযুক্ত ইঞ্জিন ছিল, কিন্তু এসিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা গরমে প্রচণ্ড কষ্ট পাইতেছি। নতুন প্রযুক্তির এসব ইঞ্জিন জটিল সফটওয়্যার আর কম্পিউটার ভিত্তিক হওয়ায় খাপ খাওয়াতে পারছেন না এ দেশের ট্রেন চালকরা। কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। ইঞ্জিনিয়ার সাহেব আসছে বিদেশিরা, আর আমাদের এখানে যে ইঞ্জিনিয়ার সাহেবরা গেছেন ওনারা থাকে এটাকে দেখভাল করতো এবং কোনো রক্ষণাবেক্ষণের লোকও জানে না এবং কোনো পার্টসও আনে না। চুক্তি করে যারা এটা আনছে তারা এখন রেলে নাই, তারা এখন দিব্যি আরামে বিদেশে বসবাস করতেছে। অথচ ইঞ্জিনের অভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় বারবার হোঁচট খাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ে। কয়েকটা তদন্ত কমিটি হয়েছে, কিন্তু তদন্ত কমিটি রিপোর্ট গেছে, কিন্তু কার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। স্পেয়ার পার্টস আসার যে প্রক্রিয়াটা অত্যন্ত স্লো গতিতে চলছেন। চাহিদা অনুযায়ী লোকোমোটিভ সরবরাহে নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে রেলের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার এক কর্মকর্তার বিরুদ্ধে। তার সময়ে সবচেয়ে বেশি সংখ্যক ইঞ্জিন বিকল হয়েছে। লোকোমোটিভ কিছু আন্ডার রিপেয়ার হয়েছে, আবার মেরামত করছে এবং এখন রেগুলারে 16টা 18টা আমাদের সার্ভিসে থাকতেছে। লোকোমোটিভগুলো যথাসময় মেরামত করতে পারতেছি না মানবতের সংকটের কারণে। ইউএসএ যে লোকোমোটিভগুলো বিদেশি তাদেরই কম্পোনেন্ট একটা হয়তো আইটেম কোরিয়া দিয়েছে, তার মানে এই না যে ওটা নিম্নমানের। সমীক্ষা ছাড়া 3000 সিরিজের ইঞ্জিন কেনার পেছনে দুর্নীতির অভিযোগ তুলছেন অনেকে। মেনটেনেন্সের নামে টাকাটা লোপাট হচ্ছে, মেনটেনেন্স করা হয় না, ফলত ওই যে সার্ভিস দেওয়ার কথা সার্ভিস ওটা কাছাকাছি দিতে গিয়ে সেটা তো অকার্যকর, অচল হয়ে পড়েছে। পূর্বাঞ্চল রেলে যাত্রীবাহী ট্রেন চলাচলে প্রতিদিন প্রয়োজন 72টি ইঞ্জিন, কিন্তু মিলছে 53টি। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আরও ভয়াবহ হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। অতি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে। কাশ্মীরে ভারত 3 নদীর সবগুলো বাঁধ খুলে দেওয়ায় আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে প্লাবিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2 লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 লাখেরও বেশি মানুষ। আগামী 12 থেকে 24 ঘন্টায় পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও। 24 ঘন্টায় অঞ্চলটিতে অন্তত 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে চেনাব, ঝিলাম সহ আরও কয়েকটি নদীর পানি। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গেল 24 ঘন্টায়।
নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইকে ইট পাটকেল মারল উত্তেজিত জনতা। বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি ক্যাম্পেইন চলাকালে বিব্রতকর এমন পরিস্থিতির শিকার হন তিনি। আসন্ন স্থানীয় মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে বোন কারিনা মিলেই সহ দলের সদস্য সহকারে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট পাথর এমনকি বোতল সহ অন্যান্য জিনিসপত্র ছুটতে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা, যার বেশ কয়েকটি লেগে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়ি সহকারে সরে যেতে বাধ্য হন তিনি ও তার দল। সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে মিলেই সরকার, যেখানে প্রেসিডেন্টের বোনের নামও জড়ায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।